ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর একগুচ্ছ মহাপরিকল্পনা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার মৌখিক প্রস্তাব দেয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হরমুজ প্রণালী নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই, বললেন বাণিজ্য মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বুয়েটের অধ্যাপক এম শামসুল হকের সঙ্গে বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান। পরে শামসুল হক বলেন, গণপরিবহনে মানুষের দুর্ভোগ কমাতে যা কিছু প্রয়োজন তা করতে প্রধানমন্ত্রী প্রস্তুত। জানান, জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। সাশ্রয়ী কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন তিনি। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। দ্রুতই নারীদের জন্য বিদ্যুতায়িত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাস, র্যাপিড ট্রানজিট, বিআরটি দরকার আছে এবং অর্ডিনারি বাস সব কিছুই কিন্তু দরকার, কিন্তু রেগুলেটেড হতে হবে। তো সেই হিসাবে উনি এখন ঘিঞ্জি এলাকাগুলি, অপরিকল্পিত এলাকাগুলিতে যেখানে মেট্রো যাবে না, মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি এইটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া, যাতে করে এই বছরই ওনারা কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে মৌখিকভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এ সময় সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান সাংবিধানিক রীতি। কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটা তাদের কথা বলার অধিকার বলে উল্লেখ করেন তিনি। আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বলেন, হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে সরকার সতর্ক রয়েছে। তবে এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এটি তো সি নেভিগেশনের জন্য, সামুদ্রিক রুটের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুট, এবং পৃথিবীর জাহাজ চলাচলের প্রায় 5 ভাগের 1 ভাগ এই দিক দিয়ে চলাচল করে। আগেও এরকম হয়েছে, হরমুজ প্রণালীতে বাধার কারণে বেশ কিছুদিন উত্তমাশা অন্তরীপ, যেটা কিপ অফ হর্ন বলি আমরা, আফ্রিকা ঘুরে জাহাজগুলি যেতে হয়েছে। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে,
তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। তো আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। বিকল্প প্রস্তুতি কি আমাদের আছে? আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নেই। পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বহাল থাকবেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, মন্ত্রণালয়ের দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। বৈঠকে 7 কলেজ প্রসঙ্গ উঠেছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, 7 কলেজ মীমাংসিত বিষয়, এতে সবাই সম্মতি দিয়েছেন। এ সময় 5ম শ্রেণীর পরীক্ষা পুনর্বহাল নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। যেই পদত্যাগপত্র উনি জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে সেটা নিয়ে যে অফিসিয়াল ডিসিশন এসছে সেটাতে উনি একটা পার্টিকুলার তারিখ পর্যন্ত কন্টিনিউ করবেন টিল অফিস ইজ হ্যান্ডেড ওভার। সো অফিস হ্যান্ড ওভার করা হবে টেম্পোরারিলি নেক্সট ইন পজিশনে যিনি আছেন, এবং তারপর আমরা পার্মানেন্ট আবার নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কী, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কী এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য, এবং সেই সব তথ্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কেও পৌঁছাচ্ছি। আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত নজর আছে। আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। দুপুরের বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন সব ধরনের সুবিধা পান সে বিষয়ে সরকার উদ্যোগী বলে জানান তিনি। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা গুরুতরভাবে আহত এই অনুসারে এই ক্যাটাগরিকাইজ করা হয়েছে এবং 30 লক্ষ টাকা প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। আর যারা জীবিত আছে তাদের মধ্যে ক, খ, গ 3টা শ্রেণীতে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ক শ্রেণী পায় 20,000 টাকা, খ শ্রেণী 15,000 টাকা, গ শ্রেণী পায় 10,000 টাকা। এইভাবে জুলাইতে যারা এই সংগ্রামে আহত শহীদ হয়েছে তাদের পরিবারকে লুক আফটার করার জন্যে একটা অধিদপ্তর করা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, যেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরিদপ্তর। এর মাধ্যমে আমরা সিস্টেমেটিক্যালি জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বেলা 11টার দিকে পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়। ঈদের পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে খালটির খনন কাজ শুরু হবে। আমিনুল হক বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা যায়। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। তবে খাল পাড়ের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন যাবৎ তারা সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হবে তাদের। এই এলাকায় ড্রেনেজের অনেক বড় সমস্যা রয়েছে এবং সেই ড্রেনেজের কোনো কিছু পানি বা কোনো কিছু যাতায়াত করতে পারে না দেখে কিন্তু অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। সো আমরা এটি একটি পরিকল্পনা করে স্থায়ীভাবে সমাধানের পথে আমাদের যেতে হবে। আমরা আশা করি যে ইনশাল্লাহ সবাই মিলে আমরা যে নতুন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি, আমরা একটি একটি করে ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের স্থায়ী একটি সমাধানে আমরা আসতে পারব। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সরকারের দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারা দেশে 1000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
দ্রুতই এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে গাজীপুরের শ্রীপুরে ছোক্কার খাল পরিদর্শনের শেষে একথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে মার্কেট, বাড়িঘর নির্মাণ অথবা শিল্প কারখানা তৈরি করছে। এসব করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের পাশে থেকে এই দেশটাকে সামনের দিকে নতুনভাবে গড়া, নতুনভাবে নির্মাণ করা, সেই কাজটুকু আমরা শুরু করেছি। এই কাজটুকু পালন করতে গিয়ে আমরা একটা মহতী উদ্যোগ নিচ্ছি। বিভিন্ন শিল্প কলকারখানা তো ভেঙে দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না, তবে পরিকল্পিত শিল্প কলকারখানা এবং পরিকল্পিতভাবে যেন বর্জ্যগুলো দূর হয় এবং সেখানে এই বর্জ্যগুলা দূর হতে যাওয়ার মাধ্যমে একটা নতুন প্রকল্প গ্রহণ করা বর্জ্য নিষ্কাশনের জন্য, সেটা আমাদের প্ল্যানিং এর মধ্যে আছে। সেই দায়িত্বটুকু নিয়ে আমরা আলোচনা করেছি। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাসপুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। সকালে জেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসমাইল হোসেন এবং আব্দুস সালাম। স্থানীয়রা জানায়, উপজেলার গায়েরগাড়ি, নাকাটি, বটতলা ও বড়াগাড়ি খাসপুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। মুন্সিগঞ্জ সদরে টেন্ডার জমা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার 6টি বাজারের ইজারার দরপত্র জমা নেয়ার কার্যক্রম চলছিল। দুপুরে ধলাগাঁও বাজারের জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন টুটুল পক্ষের লোকজন টেন্ডার জমা দিতে যায়। এ সময় রোমান দেওয়ান পক্ষের বাবু নামের একজন বাজারের জন্য টেন্ডার জমা দেওয়ার কথা বলে তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে টুটুল পক্ষের লোকজন তাকে মারধর শুরু করলে 2 গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, টেন্ডার জমাদান নিয়ে কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তবে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে 10টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। দুপুরে এই তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর ও চর বাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 10টি ভারতীয় গরু জব্দ করা হয়, তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। চলতি বছরের জুনে ভারত সফরে যাবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে 3টি ওয়ানডে এবং 1টি টেস্ট ম্যাচ খেলবে আফগানরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও 3 ওয়ানডের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সূচি অনুযায়ী নিউ চণ্ডীগড়ে 6 জুন শুরু হবে আফগানিস্তান ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টটি। এরপর 14 জুন ধর্মশালায়, 17 জুন লখনৌতে ও 20 জুন চেন্নাইয়ে 3 ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। আগামী 31 মে শেষ হবে আইপিএল এর 2026 সালের আসর। টুর্নামেন্ট শেষ হওয়ার 6 দিন পরই শুরু হচ্ছে ভারত আফগানিস্তান সিরিজ। এটি ভারত আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর আগে 2 দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
আগামীকাল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। নারী ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে 17তম স্থানে আছে চীন। 9বার এশিয়া কাপ জিতেছে তারা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে মনিকা রূপনারা আছেন 112 নম্বরে। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ সামনে রেখে আজ সকালে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেছেন চীনের প্রধান কোচ আন্তে মিলিচিক ও অধিনায়ক উ হাইয়ান। বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন চীনের কোচ আন্তে মিলিচিক। অন্যদিকে মাঠের লড়াইয়ে লাল সবুজের মেয়েরা কতটা প্রতিরোধ গড়তে পারেন তা দেখতে মুখিয়ে আছে ফুটবল প্রেমীরা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর একগুচ্ছ মহাপরিকল্পনা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার মৌখিক প্রস্তাব দেয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হরমুজ প্রণালী নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই, বললেন বাণিজ্য মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।